আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকের এই টাইপের যে তথ্যগুলো দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যের এক ভিডিওতে উনি বলছেন জামাত ৫,০০০-এর কম ভোটে হেরেছে এমন আসন সংখ্যা ৫৩টি, ৭০টিও হতে পারে। এছাড়াও ফেসবুকের এই পোস্টে বলা হচ্ছে জামাত ৫,০০০-এর কম ভোটে হেরেছে এমন আসন সংখ্যা ৫৩টি। মূলত এই ৫৩টি আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। জামাত প্রকৃতপক্ষে ১৩৫টি আসনে জিতেছে, কিন্তু ডিপ স্টেট তা কমিয়ে ৭০ থেকে ৮০টি আসন দিতে যাচ্ছে। এইসব আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেসবুক পোস্টে। এমন আরেকটি পোস্টে বলা হয়েছে ৫৭টি আসনে জামাত প্রার্থীর বিপরীতে বিএনপি প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ৭০টি থেকে ২, ৩, ৪ বা ৫,০০০। মূলত এসব তথ্য গুজব এবং ভুয়া। ফ্যাক্ট চেকার ওয়েবসাইট ডিসমিস ল্যাবের তথ্যগুলোর সত্যতা নিয়ে অনুসন্ধান করেছে। তাদের অনুসন্ধান বিশ্লেষণ অনুযায়ী ৫,০০০ ভোটের কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে মোট ২২টি আসনে, ৫৩টিতে নয়। এসব আসনে ব্যবধান ৩৮৫ ভোট থেকে ৪,৭০২ ভোটের মধ্যে। কিন্তু সব মিলিয়ে ৫,০০০-এর নিচে কম থাকা আসনের সংখ্যা ২২টির বেশি নয়। এই ২২টি আসনের ফল জোটভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় জামাত ও তাদের মিত্ররা জিতেছে ১১টি আসনে, বিএনপি এবং তাদের মিত্ররা জিতেছে ৯টি আসনে। একটি আসনে জয় পরাজয় হয়েছে স্বতন্ত্র প্রার্থীর, একটিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশের। অর্থাৎ ৫,০০০-এর কম ব্যবধানের আসনগুলোতে অর্ধেকই জামাত সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। এই তালিকায় জামাত জোট সরাসরি পরাজিত হয়েছে ৯টি আসনে। জোটভিত্তিক বিশ্লেষণে দেখা যায় যেসব আসনে জামাত ও তাদের মিত্ররা পরাজিত হয়েছে সেখানে মোট ব্যবধানের যোগফল ২৬,৯০৭ ভোট। এতে করে গড় পরাজয়ের ব্যবধান দাঁড়ায় প্রায় ২,৯৯০ ভোট। অন্যদিকে বিএনপি ও তাদের মিত্ররা যেসব আসনে পরাজিত হয়েছে সেখানে মোট ব্যবধানের যোগফল ৩০,৮২০ ভোট এবং গড় পরাজয়ের ব্যবধান প্রায় ২,৫৬৮ ভোট। অর্থাৎ স্বল্প ব্যবধানে উভয় জোট জয় এবং পরাজয় বরণ করেছে। যাই হোক, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। গত ১২ তারিখ সমাপ্ত হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল হাতে এসেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট জয়লাভ করেছে ২১২টি আসনে এবং ১১ দলীয় জোট জয়লাভ করেছে ৭৭টি আসনে। স্বতন্ত্র থেকে জয়লাভ করেছে ৮টি আসনে। ফল স্থগিত ঘোষণা করা হয়েছে ২টি আসনে। গণভোটে মোট ৪,৮০,৪২,৪২৯টি ভোট পড়েছে হা ভোটের পক্ষে এবং ২,২৫,৬৪,০০০ ভোট পড়েছে না ভোটের পক্ষে। আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করবে বিএনপি এবং দেশের প্রধান বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো সংসদে অবস্থান নেবে জামাত। জামাত এর আগে কখনোই দেশের প্রধান বিরোধী দল হয়ে ওঠার সুযোগ পায়নি। ১৯৯১ সালে বাংলাদেশ জামাত ইসলামী ১৮টি, ৯৬ সালে ৩টি, ২০০১ সালে 2টি এবং ২০০৮ সালে তারা 2টি আসন পেয়েছিল। ২৬-এর নির্বাচনে প্রাপ্ত ৭৭টি আসনে তাদের এ যাবৎকালে পাওয়া সর্বোচ্চ সংখ্যক আসন। সংসদের উচ্চকক্ষে ১০০ আসনের মধ্যে বিএনপি ৪৬টি আসন পাবে, জামাত জোট পাবে ৪৪টি আসন, বাকি 10টি আসন অন্যান্যরা পাবে। কিন্তু জামাত নির্বাচনের পূর্ববর্তী প্রচারণায় ন্যারেটিভ স্টাইল, মনোনয়নকৃত প্রার্থীদের তুলনামূলক ক্লিন ইমেজ, গঠনতান্ত্রিক নির্বাচনের ইশতেহার, ব্যাপক জনসংযোগ এসব কিছু অন্য সব দল থেকে এগিয়ে ছিল এবং নির্বাচনে জনমনে তাদের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলেছে। কিন্তু এরপরেও কেন তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারল না? এই প্রশ্নের উত্তর জানবো আমরা এই ভিডিওতে। সংখ্যাগরিষ্ঠতা বা আসন কম পাওয়ার প্রথম যে কারণ হিসেবে দায়ী করা যায় সেটা হলো স্পেসিফিক কিছু এলাকা বাদে জামাতের তৃণমূলে অর্থাৎ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে প্রশাসনিক পদের নেতৃত্বের অনেক অভাব। ২০১৩ সালে আদালতের রায়ে জামাতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার কারণে জাতীয় পর্যায়ে তারা নিজস্ব প্রতীকে আর কখনো তারা কোনো ধরনের নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই। ২০১৪ সালে স্থানীয় সরকার নির্বাচনে যেসব উপজেলায় স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে জামাতের প্রার্থীরা বিজয় নিয়ে এসেছিল, অর্থাৎ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান হয়েছিল, সেসব জায়গাতেই জামাত মূলত একটা বেস তৈরি করতে পেরেছিল, তাদের এজেন্ট তারা দিতে পেরেছিল এবং এই নির্বাচনে সেসব এলাকাতেই এজেন্টরা ঠিকঠাক ফাংশন করতে পেরেছে এবং তারা ভালো করেছে। কিন্তু যেসব জায়গায় এইরকম বেজ ছিল না, যেমন নরসিংদী এবং পূর্ববর্তী এবং বাংলাদেশের পূর্ব অঞ্চলের জেলাগুলোতে, সেসব জায়গায় জামাত খারাপ করেছে, একটি আসনও তারা পায়নি। এছাড়াও লোকাল নির্বাচনগুলোতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে আওয়ামী লীগ কিংবা বিএনপির টেন্ডেন্সি থাকে ওই এলাকার প্রভাবশালী কিংবা অর্থবিত্তশালী যারা আছে ওই সব লোকদেরকে মনোনয়ন দেয় এবং সাধারণ জনগণ যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সৎ এবং যোগ্য লোকের চাইতে টাকাওয়ালা এবং প্রভাবশালীদের পেছনে সমর্থন দিতেই তারা বেশি পছন্দ করে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ক্লায়েন্টেলিজম এবং
রেশনাল চয়েস থিওরি। মানুষ মনে করে রাজনৈতিক নেতারা ভোটের বিনিময়ে সেবা, চাকরি এবং সুবিধা প্রদান করবে। ধনী এবং প্রভাবশালীরা এই সুবিধা বেশি দিতে সক্ষম। এছাড়াও অনেকে মনে করে যে ক্ষমতাশালী প্রার্থী জিতলে তাদের ব্যক্তিগত সুবিধা হবে। জামাত কিংবা এনসিপি ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাইলে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। অর্থাৎ কোনো এলাকার প্রভাবশালী লোকদেরকে তাদের দলে তাদের টানা উচিত। জামাতের আরেকটি বড় সমস্যা হলো জামাত নারী নেতৃত্বের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। দেশের 12,70,00,000 ভোটারের অর্ধেকই নারী। কোন কোন আসনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। জামাত আমিরকে বিভিন্ন সাক্ষাৎকারে নারী নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্পষ্টভাবে উত্তর দেননি এবং বিষয়টি ভবিষ্যতের উপর তিনি ছেড়ে দিয়েছেন। যে নারীরা জামাতকে সমর্থন করে, জামাতি এবার ইসলামিক মূল্যবোধকে ধারণ করে, তারা কেন জামাতের নেতৃত্বে আসতে পারবে না এই বিষয়ে তাদের কোনো ব্যাখ্যা নেই। এসব কারণে দেশের সংস্কৃতি মনা এবং নারী অধিকার নিয়ে সচেতন বড় একদল নারী গোষ্ঠীর ভোট জামাত তাদের কাছে টানতে পারেনি এবং জামাত তাদের ভোট থেকে বঞ্চিত হয়েছে। জামাতের নারী শাখা থাকলেও তারা একদম গুপ্ত রাজনীতি করেন। এটার কারণ জামাতের ইসলামিক লেবাস। কিন্তু বিভিন্ন কারণে জামাতের এই প্রপার ইসলামিক লেবাসটা এখন আর নেই। এ কারণে অনেক আলেম ওলামারা তো জামাতকে ভোট দেওয়াকে হারামি ঘোষণা করে দিয়েছেন। আবার একথাও সত্য যে 90% মুসলমানের দেশে জনগণ এখনও শরিয়া শাসন, নারীর পর্দার ব্যাপারের বিধান, মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের অবস্থান ও সুদমুক্ত ইসলামিক ব্যবস্থা এগুলো মেনে নেওয়ার জন্য তারা তৈরি নয়। এ অবস্থায় জামাতকে জনগণের কাছে দলের সামঞ্জস্যপূর্ণ ভাবধারা বজায় রাখার জন্য একই সাথে ইসলামিক ভাবধারা এবং প্রচলিত পলিটিক্যাল এজেন্ডা মেনটেন করতে হয়েছে। এতে তারা এমন একটা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে যে তাদের দলের ইসলামিক ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছে। জামাত আরো কিছু বিষয় ক্লিয়ার করেনি। তারা ক্ষমতায় আসলে তারা কি শরিয়া শাসন চায় নাকি গণতান্ত্রিক শাসন চায়। ইসলামিক ভাবধারার জনগণ অনেকে ভেবে নিয়েছে জামাত ক্ষমতায় আসলে দেশে শরিয়া শাসন কায়েম হবে। কিন্তু যদি শরিয়া শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ঠিক কোন কোন জায়গায় শরিয়া শাসন তারা প্রয়োগ করবে সেটাও তারা আবার ক্লিয়ার করেনি। আবার কিছু লিবারেল ভাবধারার জনগণ এই সংখ্যায় ছিল যে জামাত আসলে দেশ হয়তো আফগানিস্তান হয়ে যাবে। শুধুমাত্র এই ভয়ে অনেক নারী ভোটার জামাতকে ভোট দেয়নি এবং তারা বিকল্প অপশন হিসেবে বিএনপিকে বেছে নিয়েছে এবং তারা তাদেরকে সেফ মনে করেছে, তাই বিএনপিকে ভোট দিয়েছে। স্বাভাবিকভাবে একটা বিষয় মনে আসতে পারে যে অন্তত ইসলামপন্থী সব দলের লোকেরা হয়তো জামাতকে ভোট দিবে, কিন্তু না, এখানে হয়েছে বিভাজন। ইসলামপন্থী সব দলের ভোট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে ইসলাম পালনকারী বিভিন্ন আকীদার দল রয়েছে। আহলে হাদিস, তাবলিগ, চরমোনাই, সুফিদার মুসলমানদের সাথে জামাতের কন্ট্রাডিকশন রয়েছে। এর মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অর্থাৎ চরমোনাই পীর সাহেব নিজের হেয়ালি দাবির কারণে জামাতের সাথে জোটে তিনি আর যাননি, অপারগতা প্রকাশ করেন এবং নিজেরাই আলাদাভাবে 268টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও তারা শুধুমাত্র একটি আসনে জয়লাভ করেছে। কিন্তু এখানে ভোট বিভাজন হয় এবং জামাত আরও কিছু নিশ্চিত আসন হারায়। এছাড়াও 5ই অগাস্টের পর দেশে প্রায় 80টিরও বেশি মাজার এবং দরবার ভাঙচুর করা হয়েছে, যেটার ফলে সুফিদারের মানুষরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ছিল। সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে জামাত এসবের নীতিগত বিরোধিতা করেছে, কিন্তু তা বন্ধ করতে তেমন তৎপর হয়নি। এছাড়াও মাজার ভাঙচুরে জামাতপন্থী মানুষের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। এসব কারণে জামাতের প্রতি সুফিদারার যেসব মানুষ আছে, সুফিদারার যারা ভাবুক, তারা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিরত ছিল। জামাতের ব্যর্থতার অন্যতম আরেকটি কারণ হলো জুলাই স্বৈরাচার পতনে তাদের যে ক্রেডিট নেয়ার কথা সেটা তারা নিতে পারেনি। জুলাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য পেছন থেকে কলকাঠি নাড়ার অন্যতম স্টেক হোল্ডার কিন্তু ছিল জামাত এবং তাদের ছাত্র সংগঠন শিবির। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে অন্যতম দাবিদার কিন্তু এই জামাত শিবির, যারা আন্দোলন করেছে, শাটডাউন কল করেছে, জনগণকে রাজপথে এনেছে এবং জামাত শিবিরই তাদের পেছনে ছিল। কিন্তু তারা ছিল ক্লোমোফ্লেস্ট, মজা করে এখন যেটাকে বলা হয় গুপ্ত। তারা নিজেদের ব্যানারে এই কাজটা করতে পারেনি। যখন একটা দল নিজেদের ব্যানারে আন্দোলন করে তখন সেই দল আন্দোলনের দায়িত্ব স্বীকার করে। যখন সে নিজের ব্যানার লুকিয়ে অন্যের ব্যানারের পেছনে দাঁড়ায় তখন সে আসলে দায়িত্ব অস্বীকার করে। জামাত শিবির 2024-এর আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেছে, কিন্তু দায়িত্ব নেয়নি। অপরদিকে বিএনপির শুরু থেকে ছিল না, যদিও একদম শেষের দিকে এসে তারা যোগ দিয়েছে, কিন্তু তারা এর দায়িত্ব এড়িয়ে যায়নি। এখানেই জামাতের ভুল। তারা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর অন্যতম মূল প্রভাবক হলেও তারা সেটা দাবি করতে পারেনি এবং নির্বাচনে তাদের সেই অবদানকে কাজে লাগাতে পারেনি। জামাতের ভোট হারানোর আরেকটি উৎস হচ্ছে হিন্দু ভোটার। জামাত এখনো এমন অবস্থায় যেতে পারেনি যে দেশের হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদেরকে সমর্থন দিবে এবং তাদেরকে ভোট দিবে। এটা জামাতের ব্যর্থতার চাইতেও সবচেয়ে বেশি যেটা দায়ী সেটা হলো উপমহাদেশের চিরাচরিত হিন্দু মুসলিমের সাম্প্রদায়িকতা। যে যাই বলুক না কেন, শুধুমাত্র দলের নামে ইসলাম থাকার কারণে অনেক হিন্দু ভোটার জামাতকে ভোট দেয়নি এবং বিকল্প হিসেবে তারা বিএনপিকে ভোট দিয়েছে। জামাত কিন্তু নির্বাচনী ইশতেহারে অসাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য ইসলামী শরিয়ার
অনেক কিছু শিথিল করেছে, যা কিনা আবার ইসলামপন্থী মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। আরও একটি ব্যাপার যেটা মোটেও ছোট করে দেখার সুযোগ নেই, সেটা হলো পতিত দল আওয়ামী লীগ সমর্থিত গোষ্ঠীর লোকজন। আওয়ামী লীগ সমর্থিত গোষ্ঠী যারা আগে যুবলীগ করতো তারা এখন যুবদলে যোগ দিয়েছে, যারা তরুণ সুইং ভোটার আছে অর্থাৎ যারা আগে ছাত্রলীগ করতো তারা কিন্তু পরে ছাত্রদলে যোগ দিয়েছে, তারা সবাই এখন বিএনপিতে ভোট দিয়েছে। কারণ দেশে যদি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয় তাহলে সেটা বিএনপির হাত ধরেই হবে, এবং ইতিমধ্যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে মফস্বল জেলাগুলোতে সেই পুনর্বাসন প্রক্রিয়া দৃশ্যমান। এখানে জামাত তাদের ভোট হারিয়েছে। একথা অবশ্যই স্বীকার করতে বাধ্য যে জামাত অনলাইন জগতে একচিটিয়াভাবে পুরোপুরি নিজেদের আওতায় নিয়ে এসেছে। অনলাইনে তাদের প্রচার প্রসার তারা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। অনলাইনে নির্বাচনী ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা অন্যান্য সব দলের থেকে বহুগুণে এগিয়ে ছিল। নির্বাচনী গান, আকর্ষণীয় পোস্টার, ফটোকার্ড, ভিডিও এসব কিছুতেই ছিল নতুনত্ব এবং সৃজনশীলতা। এতে তাদের যেমন উপকার হয়েছে আবার অপকারও হয়েছে। এসবের মাধ্যমে তারা জেনজি বা নতুন প্রজন্মের কাছে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এসবের পাল্লায় পড়ে তারা এমন একদল সমর্থক তৈরি করেছে যারা চিন্তা করতে অনিচ্ছুক, যারা এমন একটা রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি তারা কল্পনা করে নিয়েছে যে কল্পনার ভেতরেই তারা থাকতে বেশি ইচ্ছুক, তারা বেশি পছন্দ করে। কিন্তু ভোটের মাঠের চিত্র আলাদা। ভোটের দিন জামাত প্রচুর লোকবল শূন্যতায় ভুগেছে। বেশিরভাগ জায়গায় পুলিং এজেন্ট দেওয়ার পর বাইরে স্লিপ দেওয়ার লোক ছিল না। বিএনপি বিশাল বড় বড় ব্যানার এবং স্লিপ দেওয়ার অসংখ্য লোক নিয়ে তারা বসেছে, যারা জনগণকে স্লিপ দিয়েছে এবং স্লিপ দেওয়ার সময় বলেছে ভাই দানে শেষে ভোটটা দিয়েন। না ভোট নিয়েও অনেক জায়গায় তারা ক্যাম্পেইন করেছে। এখানেই বিএনপি 15 থেকে 20% ভোট গ্র্যাব করে নিয়েছে। এইখানে হাত পাখা থাকলেও জামাত বিরাট অ্যাডভান্টেজ পেত, তাদের বিশাল কর্মী বাহিনী আছে। এনসিপি আর খেলাফত মজলিস জামাতকে কর্মী দিবে কি, উল্টু জামাত তাদেরকে কর্মী সাপ্লাই দিয়েছে। ভোটের মাঠের খেলায় জামাত হেরে গিয়েছে অভিজ্ঞতার অভাবে। একই সাথে সিনিয়র সিটিজেন মেজরিটি আগে থেকেই তারা বিএনপির ভোটার। এরা অনলাইনে অনেকেই জামাতের ফ্যান হয়েছে, কিন্তু এলাকায় এমপির প্রার্থীর সাথে আগে থেকে তাদের সম্পর্ক ভালো থাকার কারণে এবং পরিচিত থাকার কারণে মেজরিটি জেনজি এর বাপ এবং পিতামাতা দেখবেন বিএনপিকে ভোট দিয়েছে। তবে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি? অনেকে আবার যেই কথা বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি? ঢাকা 8 এবং 1500 আরো বেশ কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট বদলে দেওয়ার যে একটা অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন এই আসনগুলোতে ভোটের ফলাফল দিতে দেরি হচ্ছিল। ঢাকা 8-এ ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী ভোট গণনায় বাধা দেয় এবং কেন্দ্রে কর্মকর্তাদের জিম্মি করে রাখার হুমকি দেয়, এবং জামাত তা রুখতে পারেনি। নাকি অভ্যন্তরীণ সমঝোতার কারণে রোখার কোনো তারা চেষ্টাই করেনি, সেটা তারাই ভালো জানে। তার আগে আসুন জানি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মূলত করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। কোনো ভোট সেন্টারে যখন প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট সংগঠিত হয়, দুই প্রার্থীর ভোট প্রায় একই সমান থাকে, তখন এই কাজটি করা হয়। ভোট গ্রহণ এবং গণনার শেষে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং এজেন্টরা ভোটের রেজাল্ট শিটে স্বাক্ষর করে ডিসি অফিসে পাঠায়, কারণ ডিসি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হয়। তো সেখানে রেজাল্ট শিটে ভোটের সংখ্যা পরিবর্তন করে কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোটে জিতিয়ে দেওয়া হয়। এটাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ঢাকা 8 এবং ঢাকা 15-তে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে ভোট পুনঃগণনা করার জন্য সম্ভবত আপিলও করা হয়েছে। এখন নির্বাচন কমিশনার এই বিষয়টি আমলে নেয় কিনা এবং আমলে নিলে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। এইসব এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে সারা দেশের সব জায়গায় মানুষ প্রচুর আগ্রহ এবং স্বেচ্ছায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে এবং তাদের অধিকার প্রয়োগ করেছে। 120 মিলিয়ন ভোটারের একটা ইলেকশন, তৃতীয় বিশ্বের একটি দেশ, একজন মানুষও নির্বাচনের দিন নির্বাচনী সহিংসতায় খুন হয়নি। এটা অনেক বড় একটা ব্যাপার। প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল খুবই কঠোর। তারা ভোট কেন্দ্রের আশেপাশে কোনো ঝামেলা দেখলেই সপ্তাহে দমন করেছে। জামাতের পূর্বের 5 থেকে 10% ভোটকে মাত্র 1.5 বছরের মাথায় 20 থেকে 30% নিয়ে আসে একটা হিউজ অ্যাচিভমেন্ট। তারা সংসদে এখন প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। গণভোট যেহেতু জয়যুক্ত হয়েছে, সেই হিসেবে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সরকার দলের সাথে সমানে সমানে টক্কর দিতে পারবে। এছাড়াও এই নির্বাচনে জামাত আরো বেশ কিছু জায়গায় লাভবান হয়েছে, যেমন জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের পক্ষশক্তি হিসেবে আবির্ভূত হওয়া একটা উপজাতি হিসেবে মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী তাদের যে একটা তকমা আছে, সেটা অনেকখানি তারা ওইটা থেকে অনেকটা নিষ্কৃতি পেয়েছে। এছাড়াও জামাত সহ অন্যান্য কিছুটা কম মডারেট ইসলামী শক্তি সমূহ এবং মডারেট মাইন্ডেড ইসলামিক লোকজন পলিটিক্যাল লিডার হিসেবে তারা তাদের গ্রহণযোগ্যতা পেয়েছে।
এবং এটা ছাড়াও পরবর্তী নির্বাচনে নিজেদেরকে নেক্সট পার্টি ইন পাওয়ার হিসাবে গড়ে তোলার একটা সুযোগ লাভ করে। এই নির্বাচন জামাতের জন্য একটা বড় শিক্ষামূলক সুযোগও তৈরি করে দিয়েছে। তারা এখন বুঝতে পারবে অনলাইনের জনপ্রিয়তা আর মাঠের বাস্তবতা এক জিনিস নয়। আর সবচেয়ে বড় কথা, তাদের এখন সুযোগ এসেছে সামনের সংসদে বসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করার। তবে তারা যদি বাংলাদেশের ক্রিকেট টিমের মতো শুধু মুখে মুখে শিক্ষা নিতে থাকে, তাহলে রাজনীতিক পাঠ চুকানোই তাদের জন্য ভালো। পরবর্তী 5 বছর জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে তারা যদি তাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সংশোধন করতে পারে, তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করে করতে পারে, এবং জামাতে আরেকটি বড় সমস্যা, তাদের দলে কোন নায়ক তারা তৈরি করতে এখনো দেয়নি বা তৈরি করতে পারেনি। সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের নায়ক যেমন শেখ মুজিবুর রহমান, বিএনপির নায়ক যেমন মেজর জিয়া, তেমনি যদি 5 বছরের বিরোধী দল থেকে জামাত যদি কোনো দলনায়ক তৈরি করতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনে জেতার দৌড়ে তারা অনেক এগিয়ে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।